জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির, বললেন প্রত্যাশা পূরণই প্রধান চ্যালেঞ্জ। রমজানের শুরুতেই চড়া লেবুর বাজার, কিনতে পারছেন না ক্রেতারা। ভৈরবে মেঘনা নদীতে ডাকাত আতঙ্ক, অভিযানে ধরা পড়লেও কমছে না ডাকাতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। বিগত সময়ে ভোটের প্রতি মানুষের আগ্রহ ছিল না, যা এখন বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের এই প্রত্যাশা পূরণ করাই হবে কমিশনের প্রধান চ্যালেঞ্জ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করছে নির্বাচন কমিশন। প্রতি বছর ২রা মার্চ এই দিবসটি পালন করা হয়। কমিশন ভবনে আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা এবং ভুলণ্ঠিত ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে ভোট বিমুখ জনগোষ্ঠীকে ভোটের প্রতি আগ্রহ তৈরি করার সুযোগ সৃষ্টি হয়েছে। আনুমানিক 18 লক্ষ নতুন ভোটার আবেদন করেছেন। আমরা জানতে চেয়েছিলাম আমাদের সংশ্লিষ্ট সকল অনুবিভাগের কাছে, আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং ইস্পাত কঠিন প্রতিজ্ঞাবদ্ধ, ভেঙে যাব মস্কাবো না। কমিশনের সংস্কারের তাগিদ দিয়ে স্কুলের খোলা মাঠে ভোট আয়োজনের আগ্রহের কথা জানান তারা। সাধারণত হয় স্কুল মাঠে, স্কুল কলেজ এই ধরনের মাঠে, তাই না? তার তো একটা বাউন্ডারি থাকে, পাকা বাউন্ডারি থাকে, তার ভিতরের যে মাঠ, সেই মাঠে আমি সেটা করতে চাই। এই কমিশন খুব কথায় বোধহয় বিশ্বাস করতে নাই, আমাদের কাজেই আমরা দেখাতে চাচ্ছি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন। আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। আমরা সেই এজেন্ডা যেটা করেছি সেটা ডেলিভার করার জন্য আমরা কাজ করছি। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত ১৩ জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সকালে আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। লেবুর দাম নিয়ে চোখ কপালে ওঠার মতো অবস্থা। ১২০ টাকায়ও উঠেছে হালি। রমজানের শুরুতেই চড়া লেবুর বাজার। কৃষক বাগান থেকে লেবু বিক্রি করছেন প্রতি পিস ৮ থেকে ১৫ টাকায়। ভালো দাম পেয়ে খুশি লেবুর জন্য বিখ্যাত মৌলভীবাজারের চাষিরা। অন্যদিকে রোজার মাসে অস্বাভাবিক দাম বাড়ায় লেবুর ধারে কাছে ভিড়তে পারছেন না অনেকেই। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে ব্যাপক হারে লেবু চাষ হলেও শুষ্ক মৌসুমে উৎপাদন কম, আর রমজানে বাড়ে চাহিদা। এই সুযোগে দাম বেড়ে গেছে কয়েক গুণ। শ্রীমঙ্গলের বড় বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসেন লেবু কিনতে। পাইকারি বাজারে প্রতি হালি ৩৫ টাকা থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। দাম বাড়ায় খুশি চাষিরা। আমরা লেবুর দাম পাচ্ছি, তাই আমরা কৃষকরা কিছুটা খুশি। ফলন কম, যদি ফলন বেশি হইতো আরো বেশি আমরা বাজারজাত করতে পারতাম, আরো বেশি টাকা আমরা পাইতাম। আলি ১০০ টাকা আছে, ৮০ টাকা আছে, ৪০ টাকা আছে, ৩০ টাকা আছে। আমরা কৃষকের কাছ থেকে লেবু কম পাচ্ছি, এজন্য ছোট লেবু ৫ টাকা, মাঝারি ৮ টাকা, বড়টাকে ১০ টাকা, উপরে ১৭ টাকা পর্যন্ত লেবুর পিস বিক্রি হচ্ছে। লেবুর দাম বেশি, ২০০০ লেবু লইছি ৪৩,০০০ টাকা দিয়া।
আলি বেশি আমরা 80, 150, 20 সাইজ বুঝা দাম। রোজার মাসে লাফিয়ে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। খুচরা বাজারে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। বাজারে এসেছিলাম, এসে লেবু কেনার জন্য, যে লেবু 10 টাকা 15 টাকা হালি বিক্রি হতো সেই লেবু আজকে চাচ্ছে 120 টাকা হালি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা খাওয়ার মতো না কমা পর্যন্ত। পৃথিবীর অন্যান্য দেশ সকল তো রমজান মাস উপলক্ষে সবকিছুর দাম কমাইলায় মানুষ এই জিনিসটা উপলব্ধি করে, কিন্তু আমরা দেশ একমাত্র ব্যতিক্রম এটা যে রমজান মাসের উদ্দেশ্য করে সবকিছুর দাম বাড়াই লওয়া। সারা বছর দাম কম থাকলেও এই সময়টাতে কৃষকরা লেবুর ভালো দাম পেয়ে থাকেন বলে জানায় কৃষি বিভাগ। মে মাসে এক মাস পরে মে মাসে তাদের লেবুর দাম একদম পড়ে যাবে। এই যে তাদের হাড় ভাঙা পরিশ্রম এবং যে ব্যয়, এটা নির্বাহ করতে পারবে না। যদি এই এলাকায় আমাদের মজুরি জেলায় একটা প্রসেসিং সেন্টার হয় লেবুর উপরে, তাহলে কৃষকরা যেমন তাদের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকরা তাদের এই লেবু চাষের উপরে আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং উৎসাহ পাবে। মৌলভীবাজার জেলায় প্রায় 2069 হেক্টর জমিতে সিডলেস, কলম্বো, জারা, এলাচি ও আদা সহ 5 ধরনের লেবুর চাষ হয়েছে। এর মধ্যে প্রায় 1300 হেক্টর শ্রীমঙ্গলে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ফরিদপুরে চালু করা হয়েছে ন্যায্য মূল্যের বাজার। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লা। এ বাজার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রমজানে মানুষ যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে, সেজন্য এই উদ্যোগ চলবে মাসব্যাপী। এদিকে নেত্রকোনায় রমজানে বাজার মনিটরিংয়ে নেমেছে জেলা প্রশাসন। শহরের ছোট বাজার, সুপার মার্কেট, মেছুয়া বাজার ও বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় সয়াবিন তেল সহ অন্যান্য ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এদিকে কিশোরগঞ্জে রমজানের প্রথম দিনেই লেবু ও সয়াবিন তেলের সংকট দেখা গেছে। কোনো খুচরা দোকানে সর্বোচ্চ 1 লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া গেলেও এর জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে বাড়তি দাম। আজ প্রথম রোজায় রাজধানীর চকবাজারে আছেন সহকর্মী আদিত্য মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, আপনি আছেন চকবাজারে, বরাবরই চকবাজার ইফতারের জন্য বিখ্যাত। কেমন দেখছেন, কেমন জমজমাট দেখছেন? ধন্যবাদ প্রণব চক্রবর্তী, আপনি ঠিকই বলেছেন। পুরান ঢাকার চকবাজারের এই ইফতার বাজারটি শত শত বছরের ঐতিহ্য বহন করছে। এই ঐতিহ্যের কিছুটা অংশ যদি আপনাকে আমরা দেখাতে চাই ফ্রেমে, সেটি হচ্ছে যে শত শত বছরের যে ইফতারের বাজার, সেখানে শত রকমেরও অধিক আইটেম অর্থাৎ ইফতার সামগ্রী রমজানে রোজাদারদের জন্য প্রস্তুত করে থাকে এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা আছেন। এবং এখানকার এই ইফতার বাজারের ক্রেতা যে শুধু পুরান ঢাকার স্থানীয় জনসাধারণ বা রোজাদার মুসল্লিরা তা নয়, আশপাশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন তাদের ইফতারের যে খাবারগুলি গ্রহণ করবেন সেই খাবারগুলি একটু মানে স্বাস্থ্যসম্মত খাবার যেন হয় সেটি তারা বিবেচনায় রাখেন যদিও, কিন্তু এখানকার এই মুখরোচক খাবারগুলি তাদের অনেকের কাছেই জনপ্রিয় হয়, যার ফলে তারা অনেকটা পথ পেরিয়ে অনেকটা শ্রম এবং সময় অর্থ ব্যয় করে এই চকবাজারে তারা উপস্থিত হন। এই বিভিন্ন ইফতার, যেমন ঐতিহ্যের কথা যদি বলি, যে এখানে বেশ কিছু মুখরোচক খাবার আছে। বড় বাপের পোলায় খায় নামে থেকে শুরু করে একেবারে মাঠা পর্যন্ত যে উপাদানগুলি আছে সেগুলি এখানকার রোজাদাররা সংগ্রহ করেন, একেবারে ইফতারের জন্য তাদের ইফতার যে গ্রহণ করবেন সেই খাবারের তালিকায় তারা রাখেন। সেখানে পাশাপাশি ফলেরও আমরা সমারোহ দেখতে পাই। নানান রকমের পানীয় যে আছে সেগুলিরও আমরা সমাহার দেখতে পেয়েছি। তবে ক্রেতা সাধারণ যারা আছেন তাদের একটি অভিযোগ আছে যে গতবারের তুলনায় এবারে ইফতারের বাজার
কিছুটা চড়া। যে পণ্যগুলির দাম আগে 600 টাকা থেকে কেজি থাকতো, এখন সেটি 600 টাকা থেকে 800 টাকা হয়ে গেছে, কোনোটা 200 টাকা থেকে 400 টাকা হয়ে গেছে। এরকম ক্ষেত্রভেদে প্রত্যেকটা পণ্যভেদেই আসলে দামটা বেড়ে গেছে। তবে জনসাধারণের যে চাপ সেটি উপচে পড়া এখানে ইফতার বাজারে একদম লোকারণ্য হয়ে গেছে। এরই মধ্যে আমরা একজনের সঙ্গে কথা বলবো যিনি এখানকার স্থানীয় ব্যবসায়ী আছেন। বছরের পর বছর আপনারা তো এই ইফতার বাজারটাকে দেখছেন, কিভাবে ইফতার বাজারটাকে দেখছেন? আপনারা নিজেরাও তো ব্যবসা করেন, কেমন সেই বিষয়গুলি আমাদেরকে জানেন। না, এখানে চক বাজারে মনে করেন ঐতিহ্য ইফতারি আইটেম প্রতি বছর হয়। আমি আজকে 15 বছর 16 বছর থেকে দেখতেছি এখানে ঐতিহ্যবাহী চক বাজারে ইফতারি আইটেম। এখানে সবাই আসে, সবাই ভিড় করে কেনার জন্য, খাওয়ার জন্য। আইটেমগুলি ভালো, পণ্য ভালো, মানুষেরও ভোগান্তি হয়, এরপরও মানুষ আসে কিনে নেয়, নিয়ে এখান থেকে খায়, সবাই মজা পায়, সবাই অনেক দিন থেকে আসে। এরপরে আপনাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলছে এখানে? না, এখানে ইফতারির আইটেমের জন্য তো আমাদের ব্যবসা বাণিজ্যের একটু ক্ষতিগ্রস্ত বলতে মানুষের লেগে চলাফেরার কারণে একটু সমস্যা, মানুষ হাঁটতে পারে না, তার কারণে একটু সমস্যা। কিন্তু প্রশাসন যদি তাকায় তাহলে এগুলি সিস্টেম করতে পারে। প্রশাসন তাকালে সিস্টেম হয়, লাইন গেট করে দিলে। ধন্যবাদ আপনাকে, যথেষ্ট বলেছেন। তো প্রণব, ইফতার বাজার সবেমাত্র জমে উঠেছে, প্রথম দিন আজকে, এবং যেহেতু এখনও পর্যন্ত সময় আছে, মানুষের সমাগম ক্রমেই বাড়বে এবং জনসাধারণ অর্থাৎ ক্রেতা বিক্রেতা সবাই আশা করছেন যে পুরো মাসব্যাপী যে বাজারটি চলবে সেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই তার নিজের স্বার্থ অর্থাৎ কেউ স্বাস্থ্যের দিকে, কেউ অর্থের দিকে তাকাবেন এবং লাভবান হবেন। প্রণব, এই ছিল ইফতার বাজার থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। প্রণব, ধন্যবাদ আদিত্য আপনাকে। দর্শক, রাজধানীর চকবাজার থেকে জমজমাট ইফতারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য মামুন। খুলনার মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার আসামি জুয়েল শেখের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে 3 কসাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে জুয়েল ও রুবেল মাংস ব্যবসায়ী আরিফকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরিফ। এ ঘটনার পর স্থানীয়রা জুয়েলকে ধাওয়া দিলে সে নদীতে ঝাঁপ দেয়। সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে নৌকায় মুদি পণ্য পরিবহন করা মাঝি ও ব্যবসায়ীদের উপর ডাকাতদের হামলার ঘটনা বেড়েই চলেছে। নানা অজুহাতে তাদের উপর হামলা হচ্ছে। এসব ঘটনায় সঠিক সময়ে নির্ধারিত স্থানে মালামাল পরিবহন সম্ভব হচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নৌপুলিশের অভিযানে মাঝে মধ্যে ডাকাত ধরা পড়লেও ঠেকানো যাচ্ছে না ডাকাতির ঘটনা। এজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। কিশোরগঞ্জের ভৈরব থেকে পাঠানো ইসফাক আহমেদ বাবুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নদীবন্দর নগর ভৈরব থেকে প্রতিদিন সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্বরপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশ কয়েকটি জেলায় 30 থেকে 35টি বাল্কহেড ও নৌকা মুদি মালামাল পরিবহন করে থাকে। শনিবার ভোরে সুনামগঞ্জের উদ্দেশ্যে নৌকা ছাড়ার পরপরই একটি ডাকাত দল মাঝিদের ওপর দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে। এ সময় তেলের ড্রাম ও সিগারেট সহ প্রায় 50 থেকে 60 লাখ টাকার দামি মালামাল লুট করে নিয়ে যায়। এসব কারণে আতঙ্ক ছড়িয়েছে মাঝি ও ব্যবসায়ীদের মধ্যে। আমাদের নৌকা থেকে সিগারেট নিছে, শুধু সিগারেট, দামি সিগারেট না, স্টার সিগারেট তো দামি না, এটি মনে করে নিছে। বলম টলম নিয়ে আমাদের নামের থেকে আরো মারধর করছে, আমাদের অনেকের মাথা উড়া ফাড়াইছে। এ বিচার প্রশাসনের কাছে চাই, বাজিতপুরের জনগণ আছে তার কাছে চাই, আমরা লেজ্জ বিচার যদি না পাই তাহলে আমরা যদি না পাবো কিনাও গাড়ি থাকবো। ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কিশোরগঞ্জ অঞ্চল নৌ পুলিশ সুপার। তারা এলাকার লোকজন এগুলোকে আটক করে আর কি, আটকের পুলিশকে খবর দেয়, আমরা নৌ পুলিশ যাই, সেখানে যাওয়ার পরে ওদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ওরা বলে এই ঘটনা দেন, ওর বাবা মা আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয় এবং ওর এলাকার লোকাল প্রতিনিধি আসে। এর আগে গত শুক্রবার সুনামগঞ্জ যাওয়ার পথে বাজিতপুর উপজেলার পাটুলিঘাটের নদীর মাঝে 10টি মালবোঝা নৌকা রাতে অবস্থান করছিল। ওই সময় নৌকায় অবৈধ অস্ত্র আছে এমন অভিযোগে একদল লোক তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে স্থানীয়রা ও পুলিশের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়। রাত্রে 11টার দিকে গেছি, পরে
দিঘির পাড়ের লোক 1-200 লোক নৌকা লই আইছে আমরা হামলা দিয়া নৌকারে পারে বিরাইছে। ভৈরব থেকে দেশের অন্যান্য নৌপথে চলাচলে প্রশাসন সার্বিক সহযোগিতা বাড়াবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও মাঝিদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার 43 জনকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী অস্ত্র আইনের 3টি মামলা দায়ের করেছে। স্থানীয়দের অভিযোগ, নানা ধরনের অপরাধ সংঘটিত হয় এই বস্তিতে। গেল শুক্রবার অভিযান শুরুর আগে অনেকেই গা ঢাকা দেয়। প্রশাসনের নজরদারি বাড়ানোরও দাবি তাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ। আইনের বেড়াজালে আটকে আছে ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজ। নষ্ট হচ্ছে কোটি টাকার সামগ্রী। নির্মাণ কাজ বন্ধ থাকায় চলছে দখল বাণিজ্য, গড়ে উঠছে দোকানপাট। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আধুনিক বহুতল শপিং মল নির্মাণ করতে ভেঙে ফেলা হয় ঝিনাইদহ পৌরসভার পুরনো মার্কেট, অপসারণ করা হয় পাশের শিশু পার্কটিও। এরপরেই মামলা ঠুকে দেয় পরিবেশবাদী সংগঠন বেলা, আটকে যায় নির্মাণ কাজ। গত 4 বছরের বেশি সময় ধরে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে লোহাসহ মূল্যবান নির্মাণ সামগ্রী। চলছে দখল বাণিজ্য। কিছু অবৈধ দোকানদার তারা নতুন একটা মার্কেট করে, সেই মার্কেটের সামনে একটা মার্কেট করে ফেলেছে নতুন করে। মার্কেটের কেউ ভাড়াও দেয় না, পৌরসভা এই নিয়ন্ত্রিত, কিন্তু পৌরসভাও এখানে কোনো ভূমিকা রাখতে পারছে না। পৌরসভার এই খামখেয়ালির কারণে আরও নাগরিকগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস অর্থ নষ্ট হয়। সব সংকট কাটিয়ে শপিং মলের নির্মাণ কাজ শেষ করার দাবি ব্যবসায়ী সহ স্থানীয়দের। এভাবে পড়ে আছে, পড়ে না থাকে যদি এখানে কিছু একটা হতো তাহলে দেখা ঝিনাইদহ শহরের একটা উন্নতি হতো। সরকারের প্রতি আমাদের আহ্বান যে এই মার্কেটটা যাতে অতি শীঘ্রই চালু করা হোক। এদিকে দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে কাজ শেষ করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে আমরা অবগত আছি এবং আমরা এ বিষয়ে আমাদের যারা আইনজীবী আছেন তাদের সাথেও কথা বলছি। আমরা একটা নিষ্পত্তির একটা উদ্যোগ গ্রহণ করব। ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজে বরাদ্দ ছিল 18,50,00,000 টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির, বললেন প্রত্যাশা পূরণই প্রধান চ্যালেঞ্জ। রমজানের শুরুতেই চড়া লেবুর বাজার, কিনতে পারছেন না ক্রেতারা। ভৈরবে মেঘনা নদীতে ডাকাত আতঙ্ক, অভিযানে ধরা পড়লেও কমছে না ডাকাতি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।